আজকে হচ্ছে আমাদের ক্লাস নং 2। আমরা দ্বিতীয় ক্লাসে যেগুলো শিখব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের আমরা ফাইল মেনুতে যতগুলো সাব মেনু আছে সবগুলোর ব্যবহার আমরা শিখব। তো আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড 10 দিয়ে কাজ করতেছি, আমাদের এখানে প্রথমত আমরা ফাইল মেনু অপশনটা পাবো। যারা আমরা এমএস ওয়ার্ড 10 এর নিচের যে ভার্সনগুলো আছে তারা ব্যবহার করি, এমএস ওয়ার্ড 2007 যদি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের হোম পেজটা হবে এরকম। এখানে একটা অফিস বাটন থাকবে, যার আন্ডারে আমরা বাকি সব মেনুগুলা সাব মেনুগুলা পাবো। তো অফিস বাটন আর ফাইল এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যদি এখানে ক্লিক করি, এটার আন্ডারে যতগুলো সাব মেনু আছে, যে সেভ এস, ওপেন, ক্লোজ, এগুলাকে বলা হয় সাব মেনু। এই সাব মেনুগুলো আমরা সব জায়গায় পাবো। তো আমরা কোনো একটা ডকুমেন্টস যখন তৈরি করি, কোনো একটা লেখার পরে আমাদের প্রথম কাজ হয় আমাদেরকে সেভ করতে। তো সেভ করার জন্য আমরা আগে কোনো একটা টেক্সট লিখে নিই। তো এই টেক্সটটা আমি লিখলাম। এটা লেখার পরে আমরা আমাদের ডকুমেন্টসের একদম উপরের দিকে যদি খেয়াল করি, এই যে এখানে লেখা আছে ডকুমেন্টস 1, ডকুমেন্টস 1, 2, 3, এভাবে আমাদের এখানে অটোমেটিক্যালি লেখা থাকে যদি আমরা ফাইলটা সেভ না করি। আমরা যখন নতুনভাবে কাজ শুরু করব তখন এভাবে ডকুমেন্টস 1, 2, 3 এভাবে লিখে থাকবে। তো এটা যেহেতু আমরা এখনো সেভ করি নাই, এখন আমরা সেভ করতে যাচ্ছি। সেভ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার পর আমাদেরকে সেভে যেতে হবে। আমরা জানি সেভে ক্লিক করলে আমাদেরকে একটা সেভ করার অপশন দিবে। সেভের যে ডায়লগ বক্স, এটার উপরে যে বার আছে ওই বারটাকে আমরা মাউস দিয়ে চেপে ধরে চাইলে এদিক সেদিক নিতে পারি। এই যে এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি ডানে বামে এইভাবে যেখানে সেখানে নিতে পারবো। তো এখানে আমাদের যেখানে আসতে হবে ফাইল নেম, এই যে ফাইল নেম, এখানে একটা নাম লেখা আছে, আমাদের ফাইলে যে লেখাটা লেখা আছে সেই লেখাটা। তো আমাদেরকে এখানে ফাইল নেমের জায়গায় একটা নাম দিতে হবে। আমরা যখন এখানে একটা নাম দিব, সেই নামটা উপরে মেনুতে যে ডকুমেন্টস 1 টাইটেল বার লেখা আছে, এই ডকুমেন্টস 1 এর জায়গায় আমার সে নামটা চলে আসবে। তো আমরা এখানে এই ফাইলের একটা নাম দিলাম, যেমন আমি এটার নাম দিলাম ক্লাস 2, শুধু এইটুকু লিখে ক্লাস 2 এটা লিখে আমি সেভ করলাম। সেভে ক্লিক দিলাম, তাহলে উপরে দেখা যাচ্ছে ক্লাস 2। ক্লাস 2 দিয়ে আমার এই ফাইলটা সেভ করা আছে। তো আমরা যদি এখন পরবর্তীতে কোনো কাজ করে থাকি, এই যে এটার বাইরে যদি আমরা কোনো কাজ করি, আরও কিছু লিখলাম, লিখে টাইপিং করলাম, টাইপিং করার পরে এখন যদি আমরা ফাইল মেনু থেকে সেভে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি ক্লাস 2 এর মধ্যে আমার এই লেখা সহ সেভ হয়ে যাবে। তো আমরা এখানে সেভ করার পরে আমাদের যদি এখন চলে যেতে হয়, আজকে আর করব না, আমি ফাইলটা এখান থেকে সেভ করলাম। তো একবার যেহেতু আমরা সেভে ক্লিক করে নাম লিখে সেভ করছি, পরবর্তীতে আমরা যখন সেভে ক্লিক দিব, আমাকে আর সেভ করতে হবে, নাম লিখে সেভ করতে হবে না, নাম লিখতে হবে না, যেহেতু আমাদের নামটা এখানে লেখা আছে। তো এখন আমরা এখান থেকে যদি ক্লোজ করে দিই, আমাদের ফাইলটা ক্লোজ হয়ে গেছে। তো আমি যদি পরবর্তীতে আবার প্রথম থেকে শুরু করি, স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদেরকে সম্পূর্ণ নিয়েও একটা ডকুমেন্টস দিবে, যেখানে আমরা কাজ করে এটা একদম প্রথম থেকেই সেভ করতে হবে। আমি যেহেতু আমার একটা চলমান প্রজেক্ট আছে, কাজ আছে, ওইটাতে আমি কাজ করব, তাহলে ওইটা আমাকে ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য আমাকে আবার যেতে হবে সেভ ফাইলে। আমরা যখন ফাইলে ক্লিক করব, এখানে দুইটা ওপেনের অপশন পাবো। দুইটা ওপেনের অপশন, একটা হচ্ছে রিসেন্ট আর একটা হচ্ছে ওপেন। তো ওপেনের মধ্যে আমরা কখন যাব এবং রিসেন্টের মধ্যে কখন পাবো এই ফাইলটা, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যদি আমাদের কাজ রিসেন্টলি যে কাজগুলো করছি, এখানে 10 থেকে 12টা ফাইল এখানে দেওয়া থাকে, যেগুলো আমরা রিসেন্টলি করছি, যেমন ক্লাস 2 এটা আমরা রিসেন্টলি সেভ করছি, সেজন্য প্রথমেই আছে। এর আগের যে কাজগুলো, এগুলা সিরিয়ালি সেভ করা আছে এখানে। তো আমরা যদি রিসেন্টলি কাজটা করে থাকি, তাহলে আমরা রিসেন্ট থেকে এই যে ক্লিক করলে আমার এই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে আমি ফাইলটাকে ক্লোজ করে দিব। এখান থেকে এখন এই যে ক্লাস নং 2 এটা এখানে ওপেন হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করে দিব। তো ক্লোজ করার অপশন আমরা জানি যে এখানে একটা ক্লোজ দেখা যাচ্ছে এইখানে, এরপরে এই দিকে আরেকটা ক্লোজ দেখা যাচ্ছে।
এই যে দুইটা ক্লোজের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যদি এখান থেকে ক্লোজ করি শুধুমাত্র আমার ফাইলটা ক্লোজ হয়ে গেছে, যে চলমান যে ফাইল আমার স্ক্রিনে ছিল ওইটা ক্লোজ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ক্লোজ করি তাহলে আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটা সহ চলে গেছে, আমার টাস্ক বার থেকে সহ চলে গেছে। তো আমাকে আবার প্রথম থেকে আনতে হবে। তো এইটা হচ্ছে এই ক্লোজের মানে হচ্ছে এক্সিট, মানে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটাকে এক্সিট করে দেওয়া, আমার কাজ নাই। আর যদি আমরা এখান থেকে যে ক্লোজটা করি এই ক্লোজের মানে হচ্ছে আমরা চলমান ফাইলটাকে ক্লোজ করা। এরপর আমরা যাই আমাদের ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন আমরা রিসেন্ট থেকে যদি করি এখান থেকে যে কোনো ফাইল ওপেন করতে পারি। তো আমরা যে ওপেন লেখা আছে এখানে ওপেন থেকে যদি করতে যাই তখন আমাদেরকে কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে যেখানে আমাদের ফাইলগুলো সেভ হয়ে থাকে। এটা হচ্ছে কম্পিউটারের ভিতরে ফোল্ডারে আমরা যে ফাইলগুলো সেভ করি সেগুলো এখানে কম্পিউটারের এই ডকুমেন্টস ফোল্ডারে সেভ হয়ে থাকে, আমাকে সেখানে নিয়ে আসছে। এখন এখান থেকে আমরা চাইলে যে একটা একটা করে আমার সবগুলো ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলটাকে এখান থেকে খুঁজে বের করে এই যে ওপেনে ক্লিক করব। যেমন আমি এখন যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 2, আমি সি দিয়ে যদি এখান থেকে সার্চ করি তাও হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে যদি সি দিই, এই যে সি দিলাম, সি 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 নামের ফাইলগুলো আমাকে দেখাচ্ছে এই যে ক্লাস 2, তাহলে এটা হচ্ছে আমার ফাইল। তো এখানে ক্লিক করার পর আমি ওপেনে ক্লিক করলাম, আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানুয়ালি কম্পিউটারের ভিতর থেকে গিয়ে কোনো একটা ফাইল ওপেন করে নিয়ে আসা। তাহলে আমরা দুইভাবে ওপেন করতে পারি, একটা হচ্ছে ফাইল থেকে রিসেন্ট অপশন থেকে ওপেন করব, আর যদি সেটা কম্পিউটারের ভিতর থেকে পুরাতন কোনো ফাইল ওপেন করতে হয় তখন আমরা যাব ওপেন ফাইল অপশনে। ওপেন অপশনে গিয়ে আমাদেরকে এখান থেকে খুঁজে আমার ফাইলটাকে ওপেন করতে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যাব পরবর্তী অপশনে। এখানে আছে সেভ এস, সেভ এবং সেভ এস, এই দুইটা বিষয় আমাদেরকে এমনভাবে বুঝতে হবে যে এখানে কোনো ভুল করা যাবে না। আমরা যদি কাজের ক্ষেত্রে যাই সেক্ষেত্রে ওপেন সেভ এবং সেভ এসের মধ্যে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদের সম্পূর্ণ কাজটাই নষ্ট হয়ে যাবে এবং পাশাপাশি অফিসের অন্যান্য কাজগুলো সহ আমরা নষ্ট করে ফেলবো। সেজন্য সেভ এবং সেভ এস দুইটা এমনভাবে বুঝতে হবে। আমি বেশ কয়েকটা উদাহরণ দিব। তো আমরা যে কাজটা করছি এটা বর্তমানে ক্লাস 2 লিখে সেভ করছি। এখন যদি সেম ফাইলটাকে যদি আমি আরেকটা কপি সেভ করতে চাই, এই ফাইলটার একটা কপি সেভ করবো, মানে দুইটা হবে এই ফাইলটা, তখন আমাকে যদি এখানে গিয়ে ফাইলে গিয়ে যদি সেভে ক্লিক করি তাহলে সেভ করার অপশনটা নাই, আসতেছে না, কারণ আমরা ফাইলটা একবার সেভ করছি। আমি চাচ্ছি এটাকে অন্য নামে আরেকবার সেভ করব, তাহলে আমাকে যেতে হবে সেভ এসে। তো আমি সেভ এসে গেলাম। সেভ এসে যাওয়ার পরে আমরা যাব এই যে ফাইল নেম, ফাইল নেমের অপশনে ক্লাস 2 লেখা আছে। যেহেতু ক্লাস 2 নামে একবার ফাইল সেভ করছি, এখন যদি আমি সেম নাম দিই তাহলে আগের ফাইলটা কেটে যাবে, যে কোনো একটা থাকবে, মানে একই ফোল্ডারে একই নামে দুইটা ফাইল রাখা যায় না, একটা কেটে যাবে। সেই জন্য আমরা এখানে ভিন্ন একটা নাম দিতে হবে। আমি এখানে দিলাম 1 2 3, ক্লাস 1 2 3, এটা দিয়ে আমি এটাকে সেভ করতেছি। তাহলে ওই যে উপরে যদি আমরা খেয়াল করি এই যে এখানে দেখা যাচ্ছে ক্লাস 1 2 3 এই ফাইলের মধ্যে আমি চলে আসছি। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, এখান থেকে ক্লোজ করে দিলাম, আমি আবার ফাইলে গেলাম। ফাইলে গিয়ে আমরা ক্লাস 2 প্রথমে যেটা সেভ করছিলাম ওইটা যদি ওপেন করি ওইটা যেভাবে ছিল ওইভাবে আছে, আর পরবর্তীতে যেটা সেভ করছি আমরা ক্লাস 1 2 3 সেটাও এখানে আছে। তাহলে একটা ফাইলকে আমরা দুইটা কপি সেভ করলাম। এ হচ্ছে সেভ এবং সেভ এসের একটা পার্থক্য। এরপর আরেকটা পার্থক্য দেখে, আমি সম্পূর্ণ ফাইলগুলোকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে আমার এখানে কোনো ফাইল নেই। এখানে আমাকে কাজ করতে হলে নতুনভাবে একটা ফাইল নিতে হবে, অথবা আমার আগের সেভ করা ফাইল ওপেন করতে হবে। তো আগের সেভ করা ফাইল যদি ওপেন করতে হয় আমরা জানি এখান থেকে রিসেন্ট থেকে বা ওপেন থেকে আমরা ওপেন করতে পারি। এখন আমি চাচ্ছি সম্পূর্ণ নিউ একটা ফাইল নিয়ে কাজ করব, তখন আমরা কিভাবে করব? তখন আমাদেরকে করতে হবে যে নিউ অপশনে, এই যে এটা হচ্ছে নিউ। নিউতে যখন আমরা ক্লিক করব এখানে আসবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এরপরে ক্রিয়েট, তাহলে সম্পূর্ণ নিউ একটা ডকুমেন্টস এখানে আসবে, যেটা উপরে লেখা আছে ডকুমেন্টস 2। ওই যে আমি বললাম না যোগ ডকুমেন্টস 1 2 এভাবে লেখা আসবে। যেহেতু আমরা সেভ করি নাই সেজন্য নামগুলো আসতেছে। আমরা যখন সেভ করব সেই নামটা এখানে উঠে যাবে।
এই হচ্ছে নিউ ফাইল নেওয়ার সিস্টেম। আমরা নিউ ফাইল নেওয়ার অপশনটা খুব বেশি কাজে লাগাই না, কারণ হচ্ছে আমরা যখন নতুনভাবে কম্পিউটার ওপেন করি বা এই ফাইলটাকে এক্সিট করে দিলাম, নতুনভাবে যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি, রেডিমেড আমাদেরকে একটা নিউ ফাইল দিয়ে দেয়, যার কারণে আমাদেরকে আবার ওখান থেকে নিউতে গিয়ে ক্রিয়েট ডকুমেন্টে গিয়ে নতুনভাবে ফাইল নিতে হয় না। তাহলে এটা যদি মাঝে মধ্যে আমাদের হয় তখন আমরা এখান থেকে নিব, যেহেতু আমার প্রয়োজন নাই তাহলে ওই বিষয়ে আমি আর যাচ্ছি না। এখন আমি যাব, আমরা একটা ফাইল ওপেন করব এখান থেকে, রিসেন্ট থেকে। এখানে অনেকগুলো সিভি দেখা যাচ্ছে, আমি একটা সিভি ওপেন করলাম এখান থেকে। এই যে এখানে একটা সিভি দেখা যাচ্ছে, সিভিটা অন্যের সিভি। এখন আমি আমার জন্য একটা সিভি বানাবো, তাহলে আমরা সাধারণত কোনো কাজ করতে গেলে পুরাতন একটা ফাইল ওপেন করি, সেই ফাইলের মধ্যে কিছু পরিবর্তন করে এডিট করে আমার ডাটাগুলো বসাই দিই এবং আমার নামে একটা সেভ করি। এখন এই ফাইলটা সিবি তাহসান এই নামে সেভ আছে, তাহলে এটা আরেকজনের ফাইল, অবশ্যই তার লাগবে ভবিষ্যতে। তো ওর ফাইল থেকে যদি আমি আমার জন্য একটা কপি বানাতে চাই, তাহলে আমাকে প্রথমত ওর ফাইলটা ওপেন করে এখানে আমার নাম ঠিকানা এগুলো আমি লিখতে পারি। যেমন আমি লিখলাম এমডি নাজিমউদ্দিন লিখলাম, লিখে বাকি যতগুলা ডেটা আছে সবগুলো আমি আমার মতো করে বসাবো। তো বসানোর পরে আমরা যদি এখানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করি, তাহলে কি হবে, এই যে বর্তমানে যে ফাইলে আমি আছি, যার ফাইলে আছি যে সিবি তাহসান, তার ফাইলে আমার নামটা সেভ হয়ে যাবে যদি সেভে ক্লিক করি। আমি কিন্তু করি নাই, আমি সেভে ক্লিক করি নাই। যদি করি কি হবে, এই যে তাহসানের নামে যে ফাইলটা আমি বানাইছি, এই যে যার ফাইলে আমি আছি বর্তমানে, তার ফাইলের মধ্যে আমার নামটা সেভ হয়ে যাবে। তার মানে তার ফাইলটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে সে ব্যবহার করতে গেলে দেখবে তার নাম নাই। সেজন্য আমরা কি করব, এখান থেকে সেভ করব না। প্রথমবার যেহেতু আমার জন্য একটা কপি বানাবো, সেম ফাইলের একটা কপি আমার জন্য বানাবো, তাহলে আমরা করব কি, সেভ এসে ক্লিক করলে আমাদেরকে দিবে নতুনভাবে নাম লেখার অপশন। তাহলে এখানে যেহেতু একবার নাম লেখা আছে সিবি তাহসান, তাহলে এটা আমি যদি আমার নামে বানাতে চাই, তাহলে এখানে আমি তাহসান নামটা কেটে দিয়ে আমার নামটা লিখবো, যেমন নাজিম উদ্দিন লিখে আমি সেভে ক্লিক দিলাম। তো সেভে ক্লিক দেওয়ার আগে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, আমরা যে ফাইলগুলো সেভ করতেছি সেই ফাইলগুলো কোন জায়গায় সেভ হচ্ছে, কোন জায়গায় সেভ করব, সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি। যে আমাদের ম্যাক্সিমাম ফাইল অটোমেটিক্যালি ডকুমেন্টসের মধ্যে সেভ হয়ে থাকে। আমি যদি ভিন্ন কোনো জায়গায়, যেমন আমি ডেস্কটপে ক্লিক করলাম, এখানে নাম লেখার পরে আমি সেভে ক্লিক করি নাই, না করে আমি কি করলাম, ডেস্কটপে ক্লিক করলাম। তাহলে আমার ফাইলটা যদি এখন সেভে ক্লিক করি, ডেস্কটপেই সেভ হবে। ডেস্কটপ মানে তো আমরা জানি হোম স্ক্রিনটা। আর যদি আমরা ডকুমেন্ট সিলেক্ট করে দিই, তাহলে সাধারণত যে কম্পিউটারের ডকুমেন্টস ফোল্ডার যেটা আছে সেটাতে আমার ফাইলটা সেভ হবে। তাহলে আমার সেভের লোকেশনটা কোন জায়গায় আমার ফাইলটা সেভ হবে সেটা আমি ঠিক করে দিলাম, ডকুমেন্টস। তো এগুলো অটোমেটিক সিলেক্ট করা থাকে। যদি আমরা অ্যাডভান্সলি জিনিসগুলো বুঝতে হয়, তাহলে এই বিষয়টা আমরা দেখতে পারি যে ডকুমেন্টসে একবার ক্লিক করব, এরপরে সেভ। তাহলে এটা আমি এখন ক্লিক করলাম, সিবি নাজিমউদ্দিন নামে সেভ করতেছি, সেভ। তাহলে উপরে যদি আমরা একটু খেয়াল করে দেখবো যে এই যে সিবি নাজিমউদ্দিন, তাইলে আমি যে নাম দিয়ে ফাইলটা সেভ করছি সেই ফাইলে আমি এখন চলে আসছি আগের ফাইল থেকে। এখন যদি আমি দেখি আগে যার ফাইল থেকে আমি এটা করছি তার ফাইলটা ঠিকঠাক মতো আছে কিনা, আমরা রিসেন্টে যাই, রিসেন্ট থেকে তাহসানে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে তাহসানের যে ফাইলটা ছিল, যে নামে ছিল, সেই নামে যেভাবে ছিল ওভাবেই আছে। আমার একটা কপি সেভ হয়ে গেছে, এটা হচ্ছে তাহসান সিবি তাহসান। আমি এটা কেটে দিলাম, এখান থেকে এক্সিট করে দিচ্ছি বা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন এটা হচ্ছে আমারটা। তাহলে যেহেতু এখন আমি আমারটার মধ্যে আছি, পরবর্তীতে আমি এখন অন্য নামগুলো আমি এডিট করব, আমার নাম ঠিকানাগুলো বসাবো, বসিয়ে আমার কাজ শেষ হলে আমরা তো এখান থেকে কেটে দিলে হবে না, এই যে কেটে দিলে আমাকে সিগন্যাল দেবে যে আমি যে এখন এডিট করলাম এটা সহ কি সেভ করব, মানে এখন বর্তমানে যেভাবে আছে ওইভাবে কি সেভ করব। সেভ করলে এই যে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, আর যদি ডোন্ট সেভ দিই তাহলে সেভ হবে না, আগে যেরকম ছিল ওইভাবেই সেভ থাকবে। নতুন যেগুলা করছি, যেমন ইমেলটা কেটে দিছি, এই অবস্থায় আর সেভ হবে না। তো আমি এখানে সেভ করতেছি না, ডোন্ট সেভও করতেছি না, আমি করলাম কি ক্যান্সেল, মানে
এই অবস্থায় আবার চলে আসছি। তাহলে এখানে কেটে দেওয়া, এখানে ক্লোজের মধ্যে ক্লিক করার পরে যে সিগন্যালটা দিচ্ছে, কারণ হচ্ছে আমরা কোনো একটা কাজ শেষ করে এখান থেকে সেভ করতে হবে। তো এখন আমি যেহেতু আমার সিভিতে আছি, এখন আমরা কি করব, সেভ করব নাকি সেভ এস করব, কোনটা করলে আমাদের জন্য ভালো হবে? তো আমরা যেহেতু আমার ফাইলে আছি, তো অবশ্যই আমাকে সেভ করতে হবে। সেভে ক্লিক করলে তাহলে আমি যা কিছু করবো সেটা আমার সিভিতে সেভ হয়ে যাবে। আর সেভ এসে ক্লিক করলে তাহলে নতুনভাবে নাম দিয়ে যদি আরেকটা কপি বানাতে চাই, তাহলে আমাকে বারবার করে যদি কপি বানাইতে হয় তাহলে ঝামেলা না একটা। সেজন্য আমরা কি করব, আমরা যখন আমার নিজের ফাইলে ওপেন করব তখন এখান থেকে সেভে ক্লিক করে দিব, আমার কাজ শেষ। তাহলে এখানে যা যা করবো সেগুলো সেভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্য। এখন যদি আমি এটার একটা কপি সেভ করতে চাই, যে আমার নামে এটা একটা থাকবে, আমি আরও একটা সেভ করব, তাহলে আমরা যাবো কোথায়, সেভ এসে। সেভ এসে গিয়ে এখানে যে নামটা আছে নামের পর একটা অন্য সংখ্যা দিব। যেহেতু একই নামে দুইটা সেভ করলে এক জায়গায় দুইটা সেভ হয় না, একটা ভিন্ন সংখ্যা দিতে হয়। তো ভিন্ন একটা সংখ্যা দিলে ওইটা সেভ হয়ে যাবে আলাদা নামে। তো এই হচ্ছে সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্য। তাহলে এই সমস্যাগুলো কেন হয়? অন্যরা যদি আমার একটা গুরুত্বপূর্ণ একটা ফাইল যখন এখানে সেভ করে রাখবো, পরবর্তীতে নতুন কেউ যদি এসে এটা ওপেন করে, সে তার নাম ঠিকানা সব লিখে এখানে সেভ করে দিলে তাহলে আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা সিকিউরিটির জন্য, সেফটির জন্য যে কাজটা করব, আমাদের নিজেদের ফাইলগুলোকে একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করে দেব। পাসওয়ার্ড দেওয়ার অপশন হচ্ছে, আমরা ফাইল মেনুতে গিয়ে যখন সেভ করতে যাই সেখানে আমরা পাসওয়ার্ডের অপশনটা পাবো। এখন আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমাকে সেভের অপশনটা দেখাবে না, নাম লেখার অপশনটা দেখাবে না। সেজন্য আমরা এখন যাচ্ছি পাসওয়ার্ড দেওয়ার জন্য। হাউ টু সেট পাসওয়ার্ড, কীভাবে একটা পাসওয়ার্ড সেট করতে হয়। তাহলে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে যেতে হবে সেভ এসে। সেভ এসে যাব, এরপর আমরা এখানে কোনো নাম পরিবর্তন করব না, কোনো কিছুই করব না, আমাদেরকে সরাসরি যেতে হবে টুলসে। টুলসে গিয়ে আমরা যেখান থেকে যাব জেনারেল অপশন। জেনারেল অপশনে গিয়ে আমরা এখানে প্রথম বক্সের মধ্যে একটা পাসওয়ার্ড দিব, যেমন আমি 147 দিলাম। সেম পাসওয়ার্ডটা আমরা নিচে দিব না, নিচে দিলে আমাদেরকে ডাবল দিতে হবে। আমরা প্রথম ঘরে দিব, প্রথম ঘরে দেওয়ার পরে ওকে দিব। ওকে দিলে সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করব। এখানে যা দিছি সেম 147 দিলাম, দিয়ে ওকে। এখন সেভে ক্লিক করে দেব। তাহলে আমরা এখন কোন সিবিতে পাসওয়ার্ড দিছি এখানে দেখা যাচ্ছে, আমরা কোন সিবিতে আছি। তাহলে সিবি নাজিম উদ্দিন, এটা আমরা ক্লোজ করে দিই। এটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করব, পাসওয়ার্ড সেট হয়েছে কিনা সেটা বোঝার জন্য। আমি ক্লোজ করে দিলাম, রিসেন্ট থেকে সিবি নাজিম উদ্দিনে ক্লিক করলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড স্যার এটা ওপেন হবে না। আমি পাসওয়ার্ড দিলাম 147, ওকে। তাহলে পাসওয়ার্ড দিয়ে এটাকে খুলতে হলো। এ হচ্ছে কোন একটা ফাইল পাসওয়ার্ড দিয়ে সেভ করার নিয়ম। তাহলে আমি যে প্রসেসে পাসওয়ার্ডটা দিলাম, প্রথমত কি ফাইলে গেলাম, এরপরে হচ্ছে সেভ এসে গেলাম, এরপরে হচ্ছে টুলসে গেলাম, এরপরে হচ্ছে জেনারেল অপশনে গেলাম। তো এখন যদি পাসওয়ার্ডটা বাদ দিতে হয়, সেম যেখান থেকে আমরা দিছি, যেভাবে দিছি সেখানে আমাদেরকে আবার যেতে হবে ফাইল থেকে সেভ এস থেকে আমরা যাব টুলস থেকে আমরা যাব জেনারেল অপশন। এখানে গিয়ে আমরা এই যে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাসওয়ার্ড 3 সংখ্যা, এটা আমরা কেটে দিয়ে আরেকটা নতুন পাসওয়ার্ড দিতে চাইলে সেটা দিতে পারি। আমার যেহেতু পাসওয়ার্ড লাগবে না, আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি ব্ল্যাঙ্ক, এটাকে আমি ওকে দিয়ে সেভ করলাম, সেভে ক্লিক করলাম। তো এখন আমি আবার ক্লোজ করলাম, ক্লোজ করে আবার রিসেন্ট থেকে এটা ওপেন করলাম। তাহলে এখন কোনো পাসওয়ার্ড চাই না, যে পাসওয়ার্ড রিমুভ, আমার ফাইল থেকে পাসওয়ার্ডটা আমি রিমুভ করে দিলাম। তাহলে পাসওয়ার্ড দেওয়া এবং পাসওয়ার্ডটা রিমুভ করে দেওয়া, এই দুইটা জিনিস আশা করি ক্লিয়ার। এরপরে অপশন হচ্ছে নিউ, করলাম আমরা প্রিন্ট। আমাদের ফাইল মেনুতে প্রিন্টের যে বিষয়টা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, আমরা প্রিন্টের একটা বেসিক কাজ শিখবো। এখানে শুধুমাত্র প্রিন্টের প্র্যাকটিক্যাল ক্লাস আছে আমাদের, একদম শেষের দিকে গিয়ে আমরা প্রিন্ট নিয়ে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব, যেটার মধ্যে কাজ থাকবে নিজের নামে 2 পেজের একটা সিবি তৈরি করা এবং সেই সিবিটা পেন ড্রাইভে করে নিয়ে আমাদের প্রিন্টার থেকে প্রিন্ট করা নিজের হাতে।
সব কাজ নিজেকেই করতে হবে, আমি দেখাই দিব, নিজেকেই করতে হবে। তাহলে প্র্যাকটিক্যালি আমরা যখন প্রিন্টের ক্লাসটা করব তখন আমাদের প্রিন্ট সম্পর্কে 100% ধারণা হবে। এখন আমরা বেসিক একটা আইডিয়া নিব যে প্রিন্ট করার জন্য কি কি করতে হয়। আমরা প্রিন্টে যদি ক্লিক করি, এই পাশে এই অংশে দেখা যাচ্ছে প্রিন্টের প্রিভিউ, মানে প্রিন্ট করলে জিনিসটা কীরকম দেখাবে। আমরা এটাকে কন্ট্রোল ধরে একটু স্ক্রলিং করি, মাউসের চাকাটা জুম হচ্ছে, তো এখানে যে দেখা যাচ্ছে আমার পেজটা সম্পূর্ণভাবে আসতেছে কিনা। এখানে যে লাল লাল দাগ ছিল এবং বক্স ছিল, এই যে আমার ফাইলের মধ্যে একটা বক্স দেখা যাচ্ছে, এখানে লাল চিহ্ন দেখা যাচ্ছে, এগুলা প্রিন্ট প্রিভিউর মধ্যে আসে নাই। তার মানে হচ্ছে আমরা প্রিন্ট প্রিভিউতে যেরকম দেখব, প্রিন্ট করলে জিনিসটা হুবহু ওই রকমই আসবে। প্রিন্ট প্রিভিউর কাজ হচ্ছে এখান থেকে দেখে নেওয়া, প্রিন্ট প্রিভিউ দেখে নেওয়া। আমরা যদি উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ড 2007 ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এখানে প্রিন্টের পাশে একটা প্রিন্ট প্রিভিউ অপশন পাবো। প্রিন্টের এখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে আসি, মাউস পয়েন্টার নিয়ে আসলে একটা প্রিন্ট প্রিভিউ অপশন শুরু করবে, সেখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখব, এরপরে প্রিন্টে ক্লিক করব। তো এখানে আমরা যেহেতু আপডেট ভার্সনে কাজ করতেছি, প্রিন্টে ক্লিক করলে প্রথমত এক পাশে প্রিভিউটা দেখাবে যেভাবে প্রিন্ট হবে। এরপরে এখানে দেখা যাবে কিছু সেটিংস, যে প্রিন্টারের সেটিংসগুলো। তো এখানের বেসিক যে ধারণাগুলো আমাদেরকে জানতে হবে, প্রথমত এখানে প্রিন্টারের নাম, এই যে প্রিন্টার লেখা আছে, প্রিন্টার মানে হচ্ছে আমি কোন প্রিন্টারে প্রিন্ট দিব। আমাদের অফিসে যদি অনেকগুলো প্রিন্টার থাকে তাহলে সেই নামগুলো এখানে থাকবে, এখানে নামগুলো থাকবে। তখন আমরা এখান থেকে নামটাকে সিলেক্ট করে দিতে হবে যে এটাতে আমি প্রিন্ট করব। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সাধারণত একটা পেজ, ডকুমেন্টসের মধ্যে যতগুলো পেজ থাকে সবগুলাই প্রিন্ট হয় একটার পর একটা। এখন আমার যদি শুধু একটা পেজ প্রিন্ট করতে হয়, তখন আমরা এখানে পেজেস, এই যে এই ঘরের মধ্যে লিখে দিব 1, তাহলে দেখব আমরা যখন প্রিন্টে ক্লিক করবো শুধু একটা পেজই প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। আর যদি আমরা এখানে একাধিক পেজ প্রয়োজন হয়, যেমন আমার 1, 3, 5 এই পেজগুলো আমার প্রিন্ট করতে হচ্ছে, তখন আমরা এভাবে কমা দিয়ে দিয়ে লিখে দিব যে এরপরে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্টের বেসিক ধারণা। বাকিটা আমরা শিখবো প্র্যাকটিক্যাল ক্লাসে, প্র্যাকটিক্যাল প্রিন্টের ক্লাসে আমরা বাকিটা শিখব। তাহলে এই ছিল ফাইল মেনুর আন্ডারে যতগুলো সাব মেনু আছে। তাহলে প্রথমে শিখলাম আমরা সেভ, এরপরে শিখলাম আমরা সেভ এস, এরপরে হচ্ছে ওপেন, এরপরে হচ্ছে ক্লোজ, এরপরে হচ্ছে রিসেন্ট, নিউ ডকুমেন্ট নেওয়া, এরপরে প্রিন্ট। বাকিগুলো আমাদের অপ্রয়োজনীয়, এগুলো লাগবে না এখন। এরপরে অপশনের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমরা একদম লাস্টের দিকে শিখবো, সেটিংস। তো এগুলা আজকের ক্লাস শেষে আমরা এগুলো একবার দেখব। দেখার শেষে আমাদেরকে একটা কাজ করতে হবে হোমওয়ার্ক হিসাবে, সেটা হচ্ছে আমাদের টাইপিং স্পিড বাড়ানোর জন্য আমাদেরকে কিছু অনলাইনে অ্যাক্টিভিটি করতে হবে। সেগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে আমাদের এখন গুগল ক্রোম দেওয়া আছে, ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে, সেজন্য আমরা গুগল ক্রোমটা ওপেন করব। এখান থেকে আমরা গুগল ক্রোমটা ওপেন করব, ওপেন করে একটা নিউ ট্যাবে যাব। আমরা একটা নিউ ট্যাব, আমরা আশা করি এখন সবাই জানি যে গুগলের ব্যবহার করাটা আমরা সবাই জানি। তো আমরা গুগল ক্রোমে যাব এবং নিউ একটা ট্যাব নিয়ে এখানে আমরা গুগলে সার্চ করব যে 10 ফিঙ্গার 10 ফিঙ্গার্স, এই লেখাটা লিখে আমরা সার্চ করব। ফাইলের মধ্যে লিখে আছে, ফাইলের মধ্যে সম্পূর্ণ নামটা লিখে আছে 10 ফিঙ্গার্স। এটা লিখে যখন আমরা সার্চ দিব, এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এটা এই যে ওয়েবসাইটটা আসছে, এটার মধ্যে আমরা একটা ক্লিক দিব, তাহলে আমাকে নিয়ে যাবে 10 ফিঙ্গার ওয়েবসাইটে। এখানে আমাদের যে কাজগুলো করতে হবে, দেখে দেখে টাইপ করতে হবে। এখানে একটা 1 মিনিটের টাইম দেওয়া আছে, পাশে একটা অপশন দেওয়া আছে রিফ্রেশ। এখানে রিফ্রেশ করলে নতুন নতুন প্যারাগ্রাফ এখানে আসবে, একটার পর একটা লেখা আসতেই থাকবে। আমরা যখন এখানে লেখা স্টার্ট করব, তখন আমরা এখানে দেখব যে টাইম কাউন্টিং শুরু হয়ে গেছে। তো এই কাজটা আমরা যদি একবার করি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। আমি একবার করে দেখাবো। তো সেই জন্য আমি এখানে প্রথমে আমি বড় হাতের করা আছে কিবোর্ড সেটিং, আমি বড় হাতের থেকে ছোট হাতের করে নিই। হ্যাঁ, এখানে লিখলাম লাস্ট, এই ভুল লিখলে আমাদেরকে ধরতেছে, এই যে ভুল লিখলে আমাদেরকে ধরতেছে। আমি এটা জাস্ট একবার লিখে দেখাচ্ছি,
সেম নিয়মে আমি এটার কিছু কথা বলবো। ইচ নাম্বার বলতাক ভেরি দিস, এই যে টাইম আউট হওয়ার সাথে সাথে আমাকে আউট করে দিছে। তো এখানে একটা রেজাল্ট আমাকে দেখাবে, যে রেজাল্টের মধ্যে লেখা আছে রাইট পার মিনিট, WPM মানে হচ্ছে রাইট পার মিনিট, মানে 30-60 সেকেন্ডের মধ্যে আমি কয়টা ওয়ার্ড লিখতে পারছি, তার মধ্যে কয়টা ওয়ার্ড আমি ভুল করছি, কয়টা শুদ্ধ লিখছি, আমার অ্যাকুরেন্সি কত %। তো এই জিনিসগুলো আমাদেরকে দিবে। তাহলে আমরা একবার লেখা শেষ হলে যখন আমরা রিফ্রেশ দিব, এখানে নতুনভাবে আমাদেরকে আরেকটা সেন্টেন্স দিবে, তাহলে আমরা আবার করব প্রথম থেকে। এইভাবে যদি আমরা প্রতিদিন আমাদের কাজ শুরু করার আগে 10 মিনিট টাইপিং টেস্ট করি, প্রতিদিন যদি 10 মিনিট মানে হচ্ছে 10 বার যখন টাইপিং টেস্ট করব, এখানে প্রাথমিকভাবে আমাদের হতে পারে 10, 12, 14 এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে, আমাদের স্পিডটা ধীরে ধীরে বাড়তে থাকবে। সেজন্য আমরা প্রথম থেকে প্রতিদিন কাজ শুরু করার সময় আমরা হাতকে একটু স্পিড করার জন্য, মানে হাতকে ধারালো করার জন্য হলো এই কাজটা করব প্রতিদিন কমপক্ষে 10 মিনিট। তো এটার মাধ্যমে আমরা যদি 30 দিন করি একটানা, 30 দিনের মধ্যে আমাদের টাইপিং স্পিডটা 30-এর উপরে যাবে আমরা যদি নিয়মিত করি এই কাজটা। গুগলে অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি এখান থেকে যেটা সাজেস্ট করতেছি এটা দিয়ে আমরা শুরু করব। এখানে আরও অ্যাডভান্স অনেক কাজ আছে, সেগুলোতে আমরা এখন যাব না। একদম প্রাথমিকভাবে আমরা যখন শুরু করব, এইখান থেকে এই যে সেন্টেন্সগুলা দিয়ে শুরু করব, এটা প্রতিদিন কন্টিনিউ করব 10 মিনিট করে। তাহলে আজকের ক্লাস শেষে আমরা এই জিনিসটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমাদের ফাইলটা যদি আমরা মেনটেন করি, ফাইলের মধ্যে ক্লাস নং 2 শেষে কি হোমওয়ার্ক লেখা আছে সেটা আমরা করব। আমরা যদি ফাইল মেনটেন করি, আমাদের সম্পূর্ণ সবগুলা ক্লাস করি, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না, ভবিষ্যতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই হচ্ছে ক্লাস নং 2। আমরা আজকের মতো এই ক্লাস শেষ করতেছি। আগামী ক্লাস শুরু করার সময় দ্বিতীয় ক্লাসের বিষয়গুলো একটু করে ফিডব্যাক করব, রিভাইজ করব, এরপর আমরা নতুন ক্লাস শুরু করব, 3 নম্বর ক্লাস। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।